হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। তো প্রথমে একটুখানি ইন্ট্রোডিউস করে নিই। এটা আসলে হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে প্রতিদিন পড়া। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে দিতে থাকবো হচ্ছে বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী যে বইগুলো রয়েছে আর কি, 6 to 12ই আর মানে ধরা যেতে পারে 6 to 12 অবধি। তো ওই মেইনলি 6 to 12-এর যে সমস্ত মানে সাবজেক্টগুলো রয়েছে তার কিছু কিছু সাবজেক্ট আমরা কভার করব। আশা করি তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তো এটা আমরা আজকে অঙ্কের হচ্ছে ক্লাস 9 মানে নবম শ্রেণীর গণিতের থেকে আমরা শুরু করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? তো যেহেতু আমাদের এই বছরটা অনেক দিনই মানে 2-3 মাস হয়ে গেছে, শুরু হয়েছে মার্চ মাস চলছে এখন, সেজন্য 9-এর শুরুর থেকে করাচ্ছি না, যেহেতু অনেকেরই অনেকটা এগিয়ে গেছো তোমরা, তাই আমরা কষে দেখি 5 থেকে আমরা করব, ঠিক আছে? আজকে আমরা কষে দেখি 5.1 আমরা আজকে থেকে করছি আজকে। তো এখানে দেখছি মোট 1, 2, 3টে অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, দেখো কষে দেখি 5.1 এখানে কি বলেছে না, বলছে যে আচ্ছা আর একটা কথা, যেহেতু আমরা 5.1 করছি, তো এই কষে দেখি 5-এ যে লেখচিত্রের অঙ্কগুলো রয়েছে, লেখচিত্রের বিষয়ের আগে তো ডিটেলসে দেওয়া রয়েছে, উদাহরণ বা এই বিষয় লেখা রয়েছে। আশা করছি তোমরা সেগুলো সব পড়েছো, সেগুলো জানো। তারপরেই আমরা এই কিন্তু অনুশীলনটা শুরু করছি, তাহলে আর ওই উদাহরণ ওগুলো আর বোঝাচ্ছি না, ঠিক আছে? ওগুলো একটু পড়ে নিলে তারপরে কিন্তু এটা বুঝতে আরও তোমাদের বেশি সুবিধা হবে, ঠিক আছে? তো চলো, বলছে যে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর, ঠিক আছে? মানে আমার দিদি ও আমার বাবার এখন বর্তমানে যে বয়স, সমষ্টি মানে হচ্ছে যোগফল, হচ্ছে 55 বছর। হিসাব করে দেখছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে, তাই না? এখানে একটা শর্ত দিয়েছে যে 16 বছর পর গিয়ে আমার যে বাবার বয়স হবে সেটা হচ্ছে সমান কার সঙ্গে না, আমার দিদির যে বয়স হবে সেই বয়সের কিন্তু দ্বিগুণই হচ্ছে আমার বাবার বয়স, যেটা 16 বছর পর আমার বাবার হবে, ঠিক আছে? তো সেটা বলছে কি না, 1 নম্বর এতে বলছে কি সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি, ঠিক আছে? সহ সমীকরণ গঠন করতে হবে, যেহেতু এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা আরেকটা সমীকরণ পাবো। তো এই দুটো সমীকরণ মানে সহ সমীকরণ পেলাম, তো এটা সহ সমীকরণ দিয়ে আমরা কিন্তু লেখচিত্র একটা অঙ্কন করতে বলেছে। আর বলেছে লেখচিত্রের সাহায্যে দেখি সহ সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যাবে কিনা, ঠিক আছে? তাও আমরা সেটাও আমাদের দেখতে হবে লেখচিত্রের মাধ্যমে, যে দেখি আমরা সাধারণ সমাধান পেতে পারি কিনা। আর বলছে যে লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়স, তাই না? আমার দিদি এবং আমার বাবার বর্তমান যে বয়স সেগুলো আমাদের বের করতে হবে। তো এই ধরনের অঙ্কে তোমরা তো জানোই যে এক্স ও ওয়াই এইভাবে ধরে নিতে হয় কিন্তু, ঠিক আছে? তো দেখো এই যে প্রশ্নটা এখানে নিয়েছি যে না, আমার দিদি আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর, হিসাব করে দেখছি 16 বছর পর আমার বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ হবে। তো চলো এইভাবে আমরা অঙ্কটা শুরু করছি। মনে করি, তাই না, মনে করি কি না, আমার দিদির বর্তমান বয়স এক্স বছর, তাই না? এবং আমার বাবার বর্তমান বয়স কত বছর? ওয়াই বছর। এবার প্রশ্নানুসারে দেখো কি বলেছিল যে সমষ্টি কত বছর বর্তমান বয়সের? 55 বছর। তাই প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 55 মানে 55 বছর দিয়ে আমরা এটাকে কিন্তু 1 নাম্বার কিন্তু করে দিলাম এই সমীকরণটার। বলছে 16 বছর পর, তাহলে আমরা আরেকটু এটাকে এলাবোরেট করে দিচ্ছি যে 16 বছর পর আমার দিদির বয়স কত হবে না, যখন বর্তমানে যদি এক্স বছর হয় 16 বছর পর নিশ্চয়ই 16 বছর বেড়ে যাবে দিদির, তাই এক্স প্লাস 16 বছর। এবং 16 বছর পর আমার বাবার বয়স কত হবে, বর্তমানে বাবার বয়স যদি ওয়াই বছর হয় 16 বছর পর নিশ্চয়ই ওয়াই প্লাস 16 বছর হবে। এখান থেকে আমরা কিন্তু দ্বিতীয় শর্ত খুঁজে পেলাম, বলেছে না 16 বছর পরে আমার বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি বাবার বয়স এটা ওয়াই প্লাস 16 সমান সমান, এটা কার সমান হবে? আমার দিদির যে বয়স এক্স প্লাস 16 এর দ্বিগুণ। তাই দেখো এখানে এই দুইটাকে আমরা কি করেছি?
গুণ করেছি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ হলো। বলছে এবার এখন 1 নং সমীকরণের ক্ষেত্রে আমরা একটু বিচার করব। x + y = যদি 55 হয় তাহলে x সমান কত হবে? 55। আর এইদিকে ওয়াইটা প্লাসে ছিল, ওদিকে গিয়ে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেছে। এইবার আমরা কিন্তু এখানে ছকে ফেলে দিতে পারি, তাই না? ছকে ফেলতে গেলে কি x এর মান কি 55 - y, তাই লিখলাম, y এর মানও এখানে লিখলাম। এইবার কি করে বের করতে হয় বলো তো? না, y এর মান আমরা কিছু একটা ধরে নেব। দেখো 0 ধরে নিয়েছি প্রথমে, তাই না? তাহলে যে মানটা ধরে নেব 0, আমরা y এর এখানে মনে মনে সেখানে 0 বসাবো। যেমন কি দেখো, এই যে 55 থেকে যদি আমরা 0 বিয়োগ করি সমান কত হয়? 55ই হয়, তাই এখানে 55ই হয়েছে। পরেরটাই y এর মান কত ধরেছি? 10। যেহেতু 55 - y মানেই হচ্ছে x, তাহলে x এর মান সেই অনুযায়ী কত হবে? তাহলে 55 - এই যে এই 10 ধরেছি y এর মান, তাহলে 10 সমান কত? 45, তাই তো? দেখো এখানেও সেই 45টাই নেওয়া হয়েছে x এর মান। আবার 2 নং সমীকরণের ক্ষেত্রেও একই রকমভাবে কি ছিল 2 নং সমীকরণ? y + 16 = x + 16 × 2। দেখো সেটা নেওয়া হয়েছে y + 16 = x + 16 × 2। তাহলে বা y + 16 এই 2 দিয়ে এই xকে একবার গুণ, 2 দিয়ে 16কে একবার গুণ, তাহলে 2 আর x গুণ করলে কি 2x, প্লাসে প্লাসে প্লাস, 16 × 2 = 32। তারপর কি হচ্ছে না 2x, এই যে এই ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, এই x এর যে দিকটা সেদিকটা আমরা এইদিকে নিয়ে আসলাম, y এর দিকটা ওদিকে নিয়ে গেলাম। যেহেতু আমরা x এর মান সবসময় এর আগেও বের করেছি, তাই x এর মান যেহেতু ওটা ওই দিকে ছিল, সম্পূর্ণটা ওই দিকে ছিল, তাই ওই দিকেরটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, এই দিকেরটাকে আমরা ওদিকে নিয়ে গেলাম, ব্যাস আর কিছু করিনি এই লাইনে। এইবার কি করেছি 2x, এখানে 2x সমান এই যে y + 16 যেরকম ছিল এখানে লিখেছি, এদিকে 32 প্লাসে ছিল, ওদিকে গিয়ে কি হয়ে গেল দেখো মাইনাস হয়ে গেল। তারপর 2x সমান কি না y + 16 - 32, তাহলে 16 আর 32 যোগ বিয়োগ করলে কত হয়? 32 থেকে 16 গেলে 16 থাকে। আর যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, তাই এখানে এর চিহ্নটাও কত কি থাকবে? মাইনাসই থাকবে। এবার যেহেতু 2x সমান ছিল, এবার আমরা x সমান লিখতে পারি y - 16 তো লিখলাম, এদিকে 2 এর সঙ্গে কি ছিল দেখো গুণে ছিল, তাই এদিকে গিয়ে ভাগে হয়ে গেছে, তাই না? এইবার দেখো x এর মান আমরা পেয়ে গেছি না y - 16/2। তাহলে এখানে আমরা কিন্তু আর একটা ছক করে ফেললাম যে না x সমান y - 16/2 আর নিচে হচ্ছে y এর মান। এবার আমরা y এর জায়গায় আমরা কি y এর মান যদি 0 ধরি তাহলে x এর মান কত হবে? দেখো তো এখানে আমি বসাচ্ছি y - 16/2, তাহলে y এর জায়গায় যদি আমি 0 ধরি -16/2, তাহলে 0 থেকে 16 গেলে কত থাকে? কিছুই না। এবার 0 - 16/2 এবার কি হলো? সমান ওই -16/2 হলো, 2 দিয়ে কাটলে কত হয়? 8 × 2 = 16, তাহলে -8 থাকছে, তাই না? তাই -8 পেলাম। সেরকম y এর মান যদি আমি এখানে 8 নিই, তাই না? এখানে যদি 8 দিয়ে আমি করি তাহলে দেখবো যে না আমরা কত পাবো? x এর মান 4 পাবো। তো এবার এই যে বিন্দু, এই বিন্দুগুলিকে আমরা কিন্তু কি করে ফেলেছি দেখো, এই যে লেখচিত্রে কিন্তু বসিয়ে ফেলেছি। বুঝতে পেরেছো? দেখো প্রথমে কত ছিল? 55 0, তাই না? x এর মান 55, y এর মান 0, তাহলে x কোন দিকে যায়? নিশ্চয়ই এদিকে যায়। তাহলে 55 মানে কত দেখো 10 আর 10 20 30 40 50, আর দেখো এই যে 55। যেহেতু y এর মান 0, তাই আমরা কিন্তু y এর দিকে এক পাও একটুও কিন্তু বাড়িনি। তাহলে কি হয়ে গেল? এই যে এই বিন্দুটাই কিন্তু হয়ে গেল 55,0, তাই না? তারপরের বিন্দুটা কত? 45 আর 10, তাহলে x এর দিকে 45, এই যে 10 10 20 30 40, এই যে 45, তাই না? এই 45 x এর মান, কিন্তু y এর মান সেখানে 10, মানে কি ওপরে এই 10 অবধি যেতে হবে, মানে এই বিন্দুটা পেলাম, তাই তো? এবার এই দুটো বিন্দুকে যোগ করে দিলে দেখো এই যে এই রেখাটা আমরা পাচ্ছি, তাই না? এই সরল রেখাটার নাম আমরা কি দিয়ে দিলাম দেখো a, আর হচ্ছে b, তাহলে ab সরল রেখা পেলাম, তাই না? আর হচ্ছে x এর মান পরের দ্বিতীয় সমীকরণ, যেহেতু প্রথম সমীকরণ থেকে এই যে এই রেখাটা পেয়েছি, আর দ্বিতীয় সমীকরণ দেখো, দ্বিতীয় সমীকরণ অনুযায়ী x এর মান -8, y এর মান 0, তাহলে x এর মান -8 মানে কি এই দিকে যেতে হবে, তাই না? তাহলে এইদিকে দেখো এই 8 অবধি এসছি, আর y এর মান 0 মানে কি উপরেও যাবে না নিচেও আসবে না, তাহলে এইখানটাই বিন্দু একটা, তাই না? আর y এর মান পরেরটাই কি -4, আর পরেরটাই x এর মান -4, y এর মান 8, মানে কি
দেখো এইদিকে -4x এর মান, তাহলে কি এই দিকে আসতে হবে, তাই না, বা দিকে আসতে হবে। 4 ঘর আসলাম, আর y এর মান রয়েছে 8, মানে উপর দিক যেতে হবে, তাই না, প্লাসের দিক। তাহলে এই 8 অবধি, মানে এই জায়গাটা। তাহলে এই যে এই একটা বিন্দু পেলাম, তাহলে এই যে এই দুটো বিন্দুকে যদি আমি যোগ করি, দেখো এই যে দেখেছো একটা জায়গায় ছেদ করে গেছে কিন্তু এটা, তাই না, এইখানে আমরা একটা ছেদ বিন্দু পেয়ে গেছি। ছেদ বিন্দুর নাম আমরা কি দিয়ে দিয়েছি না, পি দিয়েছি, তাই তো। তাই এখানে বলা হচ্ছে যে ছক কাগজে বিন্দুগুলিকে যুক্ত করার পর যথাক্রমে এ বি ও সিডি সরলরেখা দুটি পাওয়া গেছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করবো দেখো তো। তাহলে পি বিন্দু তো এই যে, তাই না, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব কি করে, দেখো তো। পি বিন্দুর স্থানাঙ্ক, পিটা কোন সোজাসুজি রয়েছে দেখো, এক্সের দিকটা আগে আমি গুনে নিই, তাই না। দেখো এই বরাবর লাইনে রয়েছে, মানে এই যে এই ঘরটায় রয়েছে, তাই তো। তাহলে এখানে 10, 11, 12, 13 নাম্বার, তাহলে এক্স এর মান হচ্ছে কত, 13। এবার ওয়াই এর দিকটা গুনি তো, ওয়াই এর দিকটা কি, এই যে হচ্ছে 10 আর 10 20, 30, 40, 41, 42, তাই তো। তাহলে দেখো এক্স এর মান 13 আর ওয়াই এর মান কত পেলাম, 42। বুঝতে পেরেছো। তাহলে দেখো পি বিন্দুতে যে ছেদ করেছে, আর পি বিন্দুর স্থানাঙ্ক হলো 13,42। অর্থাৎ আমরা বলতে পারি না এক্স এর মান যদি 13 হয়, তাই না, তার মানে ওয়াই এর মানই হচ্ছে 42। আর যেহেতু আমরা কি ধরে নিয়েছিলাম মনে আছে, যে আমার দিদির বর্তমান বয়স x বছর, তার মানে কি এক্স এর মান আমরা এখানে কত পেয়েছি, 13। তার মানে আমার দিদির বয়স কিন্তু 13 বছর বেরিয়ে গেছে, তাই না। আর দেখো বাবার বর্তমান বয়স y বছর ধরেছিলাম না, দেখো y সমান 42, মানে কি বাবার কিন্তু বর্তমান বয়স 42 বছর। ঠিক আছে, এবার উত্তর দাও, তাই না। এ দাগে যেটা বলেছিল যে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে, তাই না, তাই আমরা লিখে দিয়েছি সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করা হয়েছে। তারপর প্রদত্ত সমীকরণ দুটির একটি সাধারণ সমাধান পাওয়া যাবে, যেহেতু এরা একটা জায়গায় ছেদ করেছে, তাই না, দুটি সরলরেখা, তাই এদের কটা সাধারণ সমাধান পাওয়া যাবে, একটি সাধারণ সমাধান পাওয়া যাবে, তাই না। আমার দিদির বর্তমান বয়স 13 বছর আর আমার বাবার বর্তমান বয়স 42 বছর, আগেই তো বললাম। যেহেতু দিদির বয়স আমরা এক্স ধরেছিলাম, এক্স এর মান এখানে 13 পেয়েছি, বাবার বয়স ওয়াই ধরেছিলাম, আর ওয়াই সমান সমান এখানে 42 পেয়েছি। ঠিক আছে, তো এক দাগের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো এক দাগের অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 2 দাগের অঙ্ক করব। ঠিক আছে, 2 দাগে বলেছে যে মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যে 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকা কিনলাম। দেখেছো, দুটো কিন্তু বলেছে শর্ত। তাহলে এইটুকু একটা, তাহলে এইটুকুকে নিয়ে আমরা আগে একটা সমীকরণ গঠন করে নিই, তাই না। বলছে মনে করি একটি পেনের দাম কত টাকা, এক্স টাকা। তাহলে কি কিনেছিল দেখো, পেন কিনেছিল আর পেন্সিল কিনেছে। তাহলে একটি পেনের দাম এক্স টাকা আর একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। তাহলে কত টাকার পেন্সিল কিনেছিল দেখো তো মিতা, 42 টাকার কিনেছিল, তাই না। তাহলে দেখো দেখো 3টি পেন কিনেছে, তাই 3x হয়েছে, তাই না। একটি পেনের দাম যদি এক্স টাকা হয়, তাহলে 3টে পেনের দাম কত, নিশ্চয়ই গুণ হবে, তাই 3x প্লাস। তাহলে একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে এখানে 4টি পেন্সিল কিনেছিল, তাহলে 4টি পেন্সিলের দাম কত, 4y। তাহলে এই যে দুটো দাম, এই দুটো দামের তো মোট সে কেনাকাটা করেছে, তাই না। তাহলে কত টাকার কিনেছিল, 42 টাকায়, তাই আমরা সমান সমান 42 লিখতেই পারি, তাই তো। এটাকে আমরা কত নাম্বার দিয়েছি দেখো, 1 নাম্বার দিয়েছি। তারপরেরটাই কি বলেছে, যে আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের আবার আমি কেনাকাটা করেছি, তাই না। 9টি পেন কিনেছি আর 1 ডজন পেন্সিল কিনেছি। তাহলে এখানে পেনের দাম যেহেতু এক্স টাকা করে, তাহলে 9টি পেন্সিলের দাম কত, 9x টাকা। আর হচ্ছে কি ওয়াই টাকা করে হচ্ছে পেন্সিলের দাম, আমি কিনেছিলাম কত, 1 ডজন পেন্সিল। 1 ডজন মানে কতটি, 12টি, তাই এখানে 12y হয়েছে। এটা সমান সমান কত টাকা বলো তো, এই যে 9টা পেনের দাম আর 12টা পেন্সিলের দাম যোগ করলে আমি তার মানে মোট যত টাকার কেনাকাটা করেছি সেটাই পাবো, 126 টাকা। এই যে 126 টাকা পেলাম, তাই না। এটাকে আমরা 2 নামকরণ করে দিয়েছি। এখন 1 নং সমীকরণ থেকে পাই কি পাই না, দেখো কি করেছিলাম, 3x
প্লাস 4y সমান সমান 42। তাহলে এখানে 3x এর জিনিসগুলো আমরা বাদিকে রাখবো, বাদ বাকিগুলো ডান দিকে সরিয়ে দেবো, ঠিক আছে। তাই দেখো 3xকে রেখেছি সমান সমান, এদিকে 42 ছিল, 42 রাখলাম। এবার এই 4yটা দেখো তো এখানে প্লাসে ছিল না, তাই এদিকে গিয়ে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল কিন্তু। এইবার বা x সমান সমান কী হয়েছে, 3 এর সঙ্গে গুণ ছিল, ওদিকে 42 মাইনাস 4y যেমন ছিল ছিল, এবার ভাগে কত হয়ে গেল, 3। ঠিক আছে, এবার x এর মান আমরা একটা পেয়ে গেলাম। যখনই আমরা শুধুমাত্র x এর মান পেয়ে যাব তখনই কিন্তু আমরা বিন্দু গঠন করে নিতে পারি। দেখো এখানে আমরা ছক কেটে নিলাম, নিয়ে x এর মান এখানে বসালাম আর y এর মান বসালাম। আগেও যেমন y এর মান যদি 0 ধরি তাহলে দেখো কত পাচ্ছি, দেখো 4-এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে সেটা 0 হয়ে যায়। 42 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত হয়, সেই 42ই পড়ে থাকে, তাই না। তারপরে 3 দিয়ে যদি ভাগ করি, 3 14 42, তাই না। তাহলে এখানে দেখো 14 পেলাম। আবার y এর মান বলছে পরে 3 ধরা হয়েছে, তাই না। তাহলে দেখো তো যদি 3 ধরা হয় তাহলে 42 মাইনাস 4 ইন্টু 3, তাই তো, বাই 3। তাহলে সমান সমান কত, 42 বিয়োগ 3 4 কত হয়, 12 বিয়োগ 3, তাহলে কত হচ্ছে, 42 বিয়োগ 12। আচ্ছা আমি আবার এক লাইন করে ফেলেছি। তাহলে 42 থেকে 12 বাই 3, তাহলে 42 থেকে 12 গেলে কত থাকে, 30 থাকে, বাই 3। তাহলে 3 30-এ কাটলে কত হয়, 3 10-এ 30। তাই দেখো এখানে 10 পাওয়া গেছে, ঠিক আছে। আবার 2 নং সমীকরণের ক্ষেত্রে একই রকম। তাহলে 9x প্লাস 12y সমান সমান 126। এবার 9xটা থাকলো, 12yটাকে আমি আবার যথারীতি ওইদিকে নিয়ে যাব, তাই না। তাহলে 126 যেমন ছিল লিখলাম, 12y এখানে যেহেতু প্লাস ছিল তাই এখানে গিয়ে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাই না। এবার হচ্ছে x সমান সমান আমরা এবার বের করতে পারবো। তাহলে যেরকম আগে 126 মাইনাস 12y ছিল, দেখো এখানে সেরকমই লিখে দিয়েছি। এবার 9 যেহেতু এখানে গুণ ছিল, এদিকে এসে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাই x এর মান এখানে বসালাম, বসিয়ে এবার এখানে y বসালাম, বসালে y এর মান তো 0 নেওয়া হয়েছে। এখানে লেখা হয়নি, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। তাহলে y এর মান যদি 0 হয়, তাই না, 126 মাইনাস 12 ইন্টু 0 বাই হচ্ছে কত, 9 সমান সমান কত হয়, দেখো আমি করে দেখাচ্ছি। বিয়োগ 12-এর সঙ্গে 0 গুণ করলে কত হয়, 0 বাই 9 সমান সমান, তাহলে 126ই হলো বাই 9। তাহলে কাটাকাটি করলে কত হয়, 9 একে 9 আর হচ্ছে 3 হলে 12, 36, 4 9 36, 14, দেখেছো এখানে 14 পাওয়া গেছে, ঠিক আছে। আর ধরো 9 হচ্ছে y এর মান এখানে 9 ধরা হয়েছে, তাহলে করি 126 বিয়োগ 12 ইন্টু 9, তাই তো, বাই হচ্ছে কত, বাই হচ্ছে 9, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 126 বিয়োগ 9 12 কত হয়, 108 বাই 9। যদি বিয়োগ করা হয় 8 আর কত হলে 16 হয়, 8 হলে আর এখানে থাকবে 1 18, তাই না, আর নিচে হচ্ছে 9, তাহলে 9 2 18। তাহলে আমরা কত পেলাম, এটা 2 হবে কিন্তু, তাই না, 2, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার দেখো আমরা কিন্তু ছক কাগজে আমরা কিন্তু বসিয়ে নিয়েছি, তাই না। দেখো প্রথমের যেটা 14,0, দেখো এই যে 10, তারপরে হচ্ছে 14, তাই না। এই যে হচ্ছে 10, তারপরে দেখো 1 2 3 4 14, আর y যেহেতু 0 তাই আমরা উপরেও যাব না নিচেও যাব না, ঠিক এই বিন্দুটা হবে। দেখো এই বিন্দু গোল করে দিয়েছি। তারপরেরটা কত ছিল, 10 3, তাই না। তাহলে 10 x এর দিকে যাব 10, দেখো এই যে গেলাম 10 আর 3 মানে কি 1 2 3, এই যে এই বিন্দুটা, ঠিক আছে। দেখো এবার এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করে দিলে দেখো এই রেখাটা পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এই রেখার নাম আমরা কি দিয়ে দিয়েছি, দেখো, আচ্ছা এটা হচ্ছে a, ঠিক আছে, আর এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এইবার এটা তো আমরা আঁকা হয়ে গেল, এবার আমরা এইটারটা দেখব, তাই না। দেখো 14,0, এবার 14,0 কোথায়, আবার সেই একই পেলাম, দেখেছো এই যে সেই 14 আর 0 মানে কি, ওপরেও যাব না নিচেও যাব না, মানে এটা পেলাম। আর একটা কি পেয়েছি না 2,9, তাই না। তাহলে x এর মান 2,
এক্স এর মান 2 মানে কত, এই যে 1 2, আর 9 ওয়াই এর মান 9 মানে কি আমরা কোথায় যাব, পজিটিভের দিকে যাব, মানে উপর দিকে উঠবো, তাই না, যেহেতু প্লাসে রয়েছে। তাহলে এই যে 2, তাহলে 1 2 3 4 5 6 7 8 এই 9, এই যে দেখো এইবার যে এইটা আর এইটা পেলাম, দেখো সেই একই সরলরেখার উপর দিয়ে যাচ্ছে কিন্তু, তাই না, সে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা একই সরলরেখা পেলাম। তবে এই সরলরেখাটার নাম আমরা দিয়ে দিয়েছি দেখো সি আর হচ্ছে ডি, ঠিক আছে। এবার আমরা উত্তর লেখার পালা, ঠিক আছে। কি জানতে চেয়েছিল, সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। হ্যাঁ, আমরা লেখচিত্র অঙ্কন করেছি, তাই সরলরেখা সমীকরণ দুটিকে ছক কাগজে বসিয়ে দেখলাম যে সরলরেখা দুটি এ বি ও সি ডি পরস্পর সমপাতিত সরলরেখা। হ্যাঁ, আমরা লেখচিত্র অঙ্কন করেছি, তাই না। এইবার কি বলছে, লেখচিত্রের সাহায্যে আরও দেখি সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যাবে কি না। দেখো তো, সরলরেখা দুটো সমপাতিত হয়েছে মানে কি, একটা রেখার উপরে আবার আর একটা রেখা গেছে, তাই না। বলছে যেহেতু সরলরেখা দ্বয় পরস্পর সমপাতিত হয়েছে, সুতরাং সমীকরণ দ্বয়ের অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে, তাই না। আবার কি বলছে, এখানে বলেছে একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা কী দাম হতে পারে, যদি পাওয়া যায় তাহলে আমরা লেখচিত্র থেকে লিখতে হবে, তাই না। যেহেতু আমরা কি বলেছি দেখো, অসংখ্য কিন্তু সমাধান পাওয়া যাবে, তাই না, তাহলে অনেক সমাধান পাওয়া যেতে পারে। তাহলে একটি পেন ও একটি পেন্সিলের দাম নির্দিষ্ট নয়, বিভিন্ন পাওয়া যাবে। যেমন দেখো, একটি পেনের মূল্য যদি 10 টাকা হয়, 10টা পেলাম কোথায় বলো তো, এই যে লেখচিত্রতেই আছে, দেখো এই যে এইটা, এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা দেখো, এই যে এক্স এর মান 10, তাই না। তাহলে আমরা পেন ধরেছিলাম কত করে, দেখো এখানেই আছে, দেখো পেনের দাম x টাকা, পেন্সিলের দাম y টাকা, তাই না। তাহলে দেখো, যদি পেনের দাম 10 টাকা হয়, তাই না, আর পেন্সিলের দাম তাহলে কত, x এর মান 10 আর y এর মান দেখো এই যে এই 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 শূন্য নাম মানে এই যে অক্ষরেখা, তাই না, এখান থেকে কতগুলো উপরে রয়েছে দেখো, 1 2 3 ঘর উপরে রয়েছে, মানে y এর দিকে কত ঘর গেছে, 3 ঘর গেছে, মানে y এর মান 3, তাই তো। তাহলে পেন্সিলের দাম কত হবে, 3 টাকা হবে, দেখো সেটাই লেখা হয়েছে। যদি একটি পেনের মূল্য 10 টাকা হয়, তাহলে পেন্সিলের মূল্য হবে 3 টাকা। একই রকমভাবে এই 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 বিন্দুটার ক্ষেত্রেও তো আমরা দেখতে পারি, তাই না। দেখো তো এই বিন্দুটার x এর মান কত, 1, দেখো এই যে 1 ঘর 2 ঘর, দেখো তাই তো, হ্যাঁ 2 ঘর অবধি গেছে। তাহলে x এর মান কত, দেখো এই যে লেখা রয়েছে 2, তার মানে যদি একটা পেনের দাম 2 টাকা হয়, তাহলে পেন্সিলের দাম কত হবে, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর, তাই না। দেখো এই যে 9 লেখা রয়েছে, y এর মান 9। তাহলে দেখো উত্তরেও সেরকম লেখা আছে যে যদি একটি পেনের মূল্য 2 টাকা হয়, তাহলে একটি পেন্সিলের মূল্য 9 টাকা হবে। অতএব এরকম আরও অসংখ্য সমাধান কিন্তু পাওয়া যাবে, তাই না, অসংখ্য মান পাওয়া যাবে। যেমন কি বলো তো, যে কোনো জায়গায় এখানেও আমি একটা মান নিতে পারি, এখানেও 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 নিতে পারি, অসংখ্য আছে, যেটা খুশি তোমরা নিতে পারো। এখান থেকে আমি এই যে এটা আর এটাই নিয়েছি, আগেও এই বিন্দু দুটো যোগ করা ছিল, যুক্ত করা হয়েছিল, তো এই দুটো নিয়েই আমরা করে দিয়েছি। তোমাদের যে কোনো খুশি তোমরা যে কোনো মানই নিতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে এই দুটো অঙ্ক করা হলো আজকে, 1 দাগ এবং 2 দাগ, বাকিগুলো আমরা আবার পরের ভিডিওতে দেব। ও আচ্ছা, ভালো কথা, এই যে যে অঙ্কগুলো তোমরা দেখলে, এটার কিন্তু সেম অ্যাজ ইট ইজ তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। ওয়েবসাইটে আমরা আপলোড করে দেবো, সেই ওয়েবসাইটের লিঙ্কও আমরা দিয়ে দেবো, সেখানে গেলে তোমরা কিন্তু এই সেম এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাতে তোমাদের কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে, বুঝতে, দেখতে কিন্তু তোমাদের আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, পরদিন আবার অন্য মানে এর পরের থেকে অঙ্ক নিয়ে আবার আসবো, ঠিক আছে। সবাই ভালো থেকো।